আসসালামু আলাইকুম। রাজধানী এটেল কলেজের অনলাইন ক্লাসে আমার দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা ব্যবসায় শিক্ষা বিভাগ। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পত্রের যে জীবন বিমার সেই টপিক্সে জীবন বিমা অধ্যায় থেকে যে কিছু টপিক্স নিয়ে আলোচনা করব। যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমাদের যে টপিক্সগুলো সেটা আমরা লিখে রেখেছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে গোষ্ঠী বিমা, পূর্ণ বিমা, দ্বৈত বিমা ও মৃত্যুহার পুঁজি। তো চলো শুরু করা যাক। এটা আমাদের দ্বিতীয় পত্রেরই কিন্তু একটি অধ্যায় এবং আমরা এই অধ্যায়টা নিয়ে আজকে অনেকগুলো টপিকস আলোচনা করেছি। জীবন বিমা কাকে বলে থেকে শুরু করে জীবন বিমা শ্রেণী বিভাগ আমরা শেষ করেছি। তো এই গোষ্ঠী বিমাটা এবং পূর্ণ বিমাটা, দ্বৈত বিমাটাও আমাদের একটি শ্রেণী বিভাগের মতোই জানতে হবে যে গোষ্ঠী বিমাটা কি। এটা একটি জীবন বিমার প্রকারভেদ। তো চলো শুরু করি। প্রথমেই আমরা জানবো যে গোষ্ঠী বিমা নামটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো গোষ্ঠী, বিশেষ একটা গোষ্ঠীর বা বিশেষ একটি গোত্রের জীবনকে নিয়ে এখানে বিমাটা করা হয়েছে। তার মানে এই বিমাটার ক্ষেত্রে যে একটা বিমার পত্রের আওতায় বিশেষ কোনো গোষ্ঠীর জীবনকে একত্রিত করে একটা বা একক বিমাপত্রের আওতায় এনে যে বিমাপত্রটি গঠন করা হয়, যে বিমাপত্রটি করা হয় তাকে বলা হয় গোষ্ঠী বিমা। মানে যে বিমাপত্রের মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে, মানে একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে এনে যে বিমাপত্রটি গঠন করা হয় তাকে বলা হয় গোষ্ঠী বিমা। এখন এটা উদাহরণ হতে পারে, যেমন সাধারণত একই স্থানে কর্মরত ব্যক্তিবর্গ হতে পারে। যেমন কোনো নিয়োগকর্তা তার কর্মচারীদের জন্য এই বিমাটি করতে পারে। একজন নিয়োগকর্তা বলতে একজন অফিসে কর্মরত যে কর্মচারীগুলো রয়েছে, নিয়োগকর্তা করে কি তাদের সকল কর্মচারীদেরকে, বিশেষ করে সকল কর্মচারীদের তাদের ভবিষ্যতে নিরাপত্তার চিন্তা করে এই বিষয়টা যাতে সুনিশ্চিত করার লক্ষ্য রেখে কিন্তু একটা কোম্পানি তার কর্মচারীদেরকে নিয়ে একটি বিমাপত্র করতে পারে। তার কর্মচারী কিন্তু অনেকগুলো, একাধিক। তো সকল কর্মচারীদেরকে একটা বিমাপত্রের আওতায় এনে একটা বিমা গঠন করা হয়। এক্ষেত্রে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একই গোষ্ঠী, তারা কিন্তু সবাই কর্মচারী, ওই কোম্পানিতে কর্মরত, তারা এক ধরনের কর্মচারী। তাদের সকলকে একটা বিমাপত্রের আওতায় এনে বিমাপত্রটি গ্রহণ করা হয়। আচ্ছা, এটা হয় যে এই ধরনের গোষ্ঠী বিমার ক্ষেত্রে অনেক মানুষের জীবন কিন্তু এখানে জড়িত, কারণ এখানে অনেকগুলো মানুষের জীবনকে একত্রিত করে একটা বিমাপত্রের আওতায় আনা হয়। প্লাস এক্ষেত্রে বিমাপত্রের সাথে বিমাকৃত ব্যক্তিদের যে বিবরণ সমেত, প্রত্যেকটি ব্যক্তিদের কিন্তু ব্যক্তিত্ব আলাদা এবং তাদের একটা বিবরণ সমেত একটা বিমাপত্রের সাথে সংগৃহীত করে তাদের বিবরণ সমেত একটা তালিকা তাদের ওই বিমাপত্রের সাথে সংযুক্ত করা হয়। প্লাস এক্ষেত্রে প্রত্যেক বিমাকৃত পৃথক পৃথক অঙ্ক তারা নির্ধারণ করা হয় এবং তাদের যে প্রিমিয়াম সেটা গড় হারে ধার্য করা হয়। আর এ ধরনের বিমাপত্র সাময়িক বা মেয়াদীও হতে পারে। তবে আমরা জানি যে সাময়িক বিমাপত্রটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য একটা বিমাপত্র করা হয়। আর যেটা আমরা জানি সাময়িক বিমাপত্রটা কিন্তু নবায়নযোগ্য, স্বল্পকালীন সময়ের জন্য হয় এবং নবায়নযোগ্য এটা। কিন্তু মেয়াদী বিমাপত্র যদি হয় তাহলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে বা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে সেই বয়সের বিষয়টি আসে। তো এক্ষেত্রে কিন্তু নবায়নযোগ্যতার কোনো প্রশ্নই আসে না। তো আজকে আমরা যে গোষ্ঠী বিমা সেটা একটু সংজ্ঞাটা লিখব। দেখো, আমাদের গোষ্ঠী বিমাটা কি সেটা একটু গোষ্ঠী বিমা যেমনটি আমরা দেখলাম, যে বিমা ব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে
যে বীমা করা হয়ে থাকে, যে বীমাটি করা হয়ে থাকে তাকে কি বীমা বলে? গোষ্ঠী বীমা বলে। সংজ্ঞাটা একটু দেখো যে এই বীমাপত্র নিয়োগকর্তা ও এ ধরনের বীমা করা হয় কর্মচারীদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত যাতে হয় সেই ব্যবস্থাটা গড়ে ওঠে, যাতে এই জন্য বীমাটা করা হয়ে থাকে। গোষ্ঠী বীমা হলো জীবন বীমার এক ধরনের একটা গুরুত্বপূর্ণ ধরন, যা একটা সামগ্রিক চুক্তির মাধ্যমে অনেক সংখ্যক জীবনের নিশ্চয়তা দেয়। এটা কিন্তু অনেকগুলো ব্যক্তির জীবনের নিশ্চয়তা দিচ্ছে এই গোষ্ঠী বীমা। কিভাবে? দেখো, গোষ্ঠী বীমাতে কিন্তু অনেকগুলো জীবন জড়িত। যেমনটি আমরা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি, যে বীমা ব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বীমাপত্রের অধীনে আনা হয়, তার মানে এখানে অনেকগুলো ব্যক্তির জীবনকে একত্রে একটা গোষ্ঠী বিবেচনা করা হয়। যেমন আমরা বললাম যে নিয়োগকর্তা তাদের কর্মচারীদেরকে একটা একক বীমাপত্রের আওতায় এনে তাদের বীমাগুলো করতে পারে। তাদের সকল ব্যক্তির বা কর্মচারীদের জীবনের এক একটা বীমা আলাদা আলাদা করলে অনেকগুলো বীমা করতে হতো, সেটা না করে এই গোষ্ঠী বীমাটা করলো। তাতে কি হলো যে তার প্রিমিয়ামটা এবং তার যে ঝুঁকির পরিমাণটাও কিন্তু কমে গেল। তাহলে গোষ্ঠী বীমা কি? একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে, যেমন কর্মচারী, তারা সকল কর্মচারী, যেমন গার্মেন্টসের সকল কর্মীদেরকে একটা বীমাপত্রের আওতায় এনে বীমা নিয়োগকর্তা, গার্মেন্টসের যে প্রতিষ্ঠাতা, তারা কি করতে পারে? একটা কোম্পানির গার্মেন্টসের সকল বীমা কর্মীদেরকে একটা বীমাপত্রের আওতায় এনে তার সকল কর্মীদের জন্য একটা বীমাপত্র গ্রহণ করতে পারে। আর তারা একটা গোষ্ঠী, কি? তারা হচ্ছে গার্মেন্টসের শ্রমিক। তো এটা হচ্ছে গোষ্ঠী বীমা। তাহলে বুঝাইতে পারলাম যে গোষ্ঠী বীমাটা কি? একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একত্রে এনে একটা বীমাপত্রের আওতায় একক বীমাপত্রটিকে বলা হয় গোষ্ঠী বীমা। তারপরে যে বীমাপত্রটি সেটা হচ্ছে পূর্ণ বীমা। পূর্ণ বীমা যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এই পূর্ণ বীমাটা কিন্তু গোষ্ঠী বীমার মতো না, এটা সম্পূর্ণ আলাদা। যখন পূর্ণ বীমা মানে পুনরায় বীমা করা হচ্ছে, যখন কোনো বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ বা সম্পূর্ণ ঝুঁকি অন্য কোনো বীমা কোম্পানির ওপর ন্যস্ত করে বা অন্য কোনো বীমা কোম্পানির ওপর ধার্য করে দেয় বা অর্পণ করে তার ঝুঁকিটাকে, তাকে বলা হয় পূর্ণ বীমা। মানে এক্ষেত্রে একজন বীমা কোম্পানি একটা বীমা কোম্পানি যখন কোনো বীমা কোম্পানি, এখানে কিন্তু বীমা কোম্পানি হচ্ছে আরেকটি বীমা কোম্পানিকে কি করছে? তার ঝুঁকিটা দিচ্ছে, ন্যস্ত করছে, তার ঝুঁকিটা আরেকটি বীমা কোম্পানির ওপর অর্পণ করছে। কখন করে এই জিনিসটা? যখন বীমা কোম্পানি দেখে তার ঝুঁকির পরিমাণ বা যে বীমা গ্রহীতার সম্পত্তির যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের যে আনুপাতিক ক্ষতিপূরণ যেটাকে বলা হয় যে বিমা মূল্য, সে বিমা মূল্যটা অধিক পরিমাণ হয়, মানে অনেক বড় অঙ্কের হয়ে যায়। তখন সে যদি উপলব্ধি করে, বীমা কোম্পানি যদি দেখতে পায় যে এই ধরনের তার যে সামর্থ্যের তুলনায় অত্যাধিক ক্ষতি এবং এতে কি হয় অস্বাভাবিক মাত্রায় তার ওই সম্পত্তিটার ক্ষতি হওয়ার কারণে, তার মানে কি এই ধরনের যখন বীমা কোম্পানি দেখে যে তার গৃহীত ঝুঁকির পরিমাণ, যে ঝুঁকিটা সে গ্রহণ করেছে বীমা গ্রহীতা থেকে, সেই ঝুঁকির পরিমাণ সামর্থ্যের তুলনায় অত্যাধিক, মানে যে ঝুঁকিটা তার গ্রহণযোগ্য নয় এবং সেই ঝুঁকিটার তুলনায় সে অত্যাধিক ঝুঁকি এবং অস্বাভাবিক মাত্রায় তার সম্পত্তিটার কি হয়েছে ক্ষতি হওয়ার ফলে, এবং সেটার ক্ষতিপূরণ দিতে গেলে বীমা কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন সে কি করে, এই ক্ষতির পরিমাণটাকে সে কি করে দেয়, ঝুঁকির পরিমাণটা আরেকটি বীমা কোম্পানির সাথে চুক্তি করে তার ক্ষতিটাকে কি করে অংশবিশেষ বা সম্পূর্ণভাবে আরেকটি বীমা কোম্পানির সাথে চুক্তি বা প্রিমিয়ামের মাধ্যমে অর্পণ করে, যেটা কিনা করে হচ্ছে বীমা কোম্পানি করে। তার মানে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যখন বীমা কোম্পানি তার বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ
বিশেষ, তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ পূর্ণ চুক্তির মাধ্যমে অন্য কোনো, সেটা কিন্তু অন্য আরেকটা কোম্পানি চলে আসলো, অন্য কোনো বীমা কোম্পানির ওপর ন্যস্ত করে থাকে, তখন সেই বিমাপত্রটিকে পূর্ণ বীমা পত্র বলা হয়। সংজ্ঞাটি একটু দেখো। যখন বীমাকারী বা বীমা কোম্পানি, যে বীমা কোম্পানিটা হচ্ছে ঝুঁকি গ্রহণ করে, আমরা জানি যে বীমা কোম্পানিগুলো বীমা গ্রহীতার ঝুঁকিটা গ্রহণ করে থাকে, এজন্যই বীমা কোম্পানিকে আমরা কি দেই, যখন বীমা কোম্পানিকে যখন ঝুঁকি গ্রহণ করা হয় তার বিনিময় মূল্য হিসেবে বীমা গ্রহীতা কি দেয়, ঝুঁকি দেয়, ঝুঁকি প্রদান করে, ঝুঁকিটা দিয়ে দেয়, বীমা গ্রহীতার ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য হিসেবে প্রিমিয়াম দেওয়া হয়। আর যখন বীমা কোম্পানি তার যে গৃহীত ঝুঁকি, বীমা গ্রহীতার যে ঝুঁকিটা গ্রহণ করে, সেই ঝুঁকির অংশ বিশেষ পূর্ণ চুক্তির মাধ্যমে বা আরেকটা চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানিকে তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ বা সম্পূর্ণ ঝুঁকিটাই আরেকটা বীমা কোম্পানিকে দিয়ে দেয় বা ন্যস্ত করে, যেটাকে অর্পণ করে, তখন সেই বিমাপত্রটিকে বলা হয় পূর্ণ বীমা। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায় যে এখানে কিন্তু বীমাকারী হচ্ছে, যে বীমা কোম্পানিটাই হচ্ছে কিন্তু বীমা গ্রহীতা, আবার বীমা কোম্পানিও। তার মানে বীমা কোম্পানিটা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতা দুইটাই কাজ করে। সে বীমা গ্রহীতার, এখানে কিন্তু বীমা গ্রহীতার কোনো কিছু আসছে না, যখন বীমা গ্রহীতাটা বীমা করে, তারপর যখন বীমাকারী প্রতিষ্ঠান দেখে যে তার এই ঝুঁকিটা অত্যাধিক মাত্রায় তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তার মানে সে এই ঝুঁকির পরিমাণটা সে দিতে পারছে না, তার মানে ঝুঁকির পরিমাণটা তার স্বাভাবিকের চেয়েও বেশি হয়ে যায়, যার ফলে বীমা কোম্পানি ক্ষতি সংগঠন হতে পারে, বীমা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। এইরকম আশঙ্কা যদি বীমা কোম্পানি দেখে, তখন বীমাকারী প্রতিষ্ঠান তার এই ঝুঁকির অংশবিশেষটা বা ঝুঁকির সম্পূর্ণ ঝুঁকিটা নতুন করে আরেকটা চুক্তির মাধ্যমে আরেকটি বীমা কোম্পানিকে সেই ঝুঁকিটার অংশবিশেষ বা সম্পূর্ণ ঝুঁকিটা ন্যস্ত করে দেয়। তখন ওই অন্য বীমা কোম্পানির সাথে সে শেয়ার করে অথবা অন্য একটি বীমা কোম্পানি এখানে জড়িত হয়ে যায়, যার ফলে কি হয়, এখানে যে ক্ষতিপূরণ, বীমা গ্রহীতার যে ক্ষতিপূরণ প্রাপ্তি, সেটার কিন্তু কি হয়ে যায়, সুনিশ্চিত হয়ে যায়। কোনো বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকি সম্পূর্ণ দিতে পারে বা অংশবিশেষও আবার নতুন করে বীমা চুক্তির মাধ্যমে করে, কিন্তু এটা কিন্তু পুরাতন বীমা চুক্তি না, আবার নতুন করে একটা বীমা চুক্তি সম্পাদিত হয়। এই বীমা চুক্তিটা বীমাকারী প্রতিষ্ঠান থেকে আরেকটা বীমাকারী প্রতিষ্ঠান, তার মানে এখানে একাধিক বীমাকারী প্রতিষ্ঠান চলে আসতে পারে। এজন্য আমরা জানি যে বাংলাদেশের বেসরকারি সকল জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন, যে বাংলাদেশের সকল বেসরকারি বীমা কোম্পানিগুলো আছে বা সাধারণ বীমা কোম্পানিগুলো আছে, তাদের যখন এই ধরনের সমস্যা হয়, তারা কি করে, এই ঝুঁকিটা, অতিরিক্ত ঝুঁকি বহনের জন্য তারা বাধ্যতামূলকভাবে সরকারি বীমা কর্পোরেশনের সাথে এই পূর্ণ চুক্তিটা করে। এটা একটি উদাহরণ যে যখন সাধারণ বীমা কোম্পানিগুলো এই তাদের ঝুঁকির অত্যাধিক মাত্রায় ঝুঁকি গ্রহণের ফলে অত্যাধিক, যেটা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হয়ে যায়, তখন তারা কি করে, তারা পুনরায় চুক্তির মাধ্যমে সাধারণ জীবন কর্পোরেশন যে বীমা কোম্পানিগুলো আছে, যে সাধারণ সরকারি বীমা কর্পোরেশনগুলো, সেই সরকারি বীমা কর্পোরেশনগুলোর সাথে তারা পুনরায় চুক্তি করে সেই গৃহীত ঝুঁকির অংশবিশেষ বা সম্পূর্ণ ঝুঁকি প্রিমিয়ামের মাধ্যমে তারা আরেকটি চুক্তির মাধ্যমে বিমাটি করে থাকে। আর সেই বিমাটিকে বলা হয় পূর্ণ বিমা, মানে পুনরায় আরেকটি বিমা করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিমা গ্রহীতার কোনো ক্ষতি হয় না, বিমা গ্রহীতা তার ক্ষতিপূরণ কিন্তু পেয়ে থাকে। আর এটা আরও পাওয়ার সুনিশ্চিত, তার পাওয়ার ক্ষেত্রে বিমা গ্রহীতা তার ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আরও সুনিশ্চিত হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি
যে এরূপ চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতা উভয় কিন্তু বীমা কোম্পানি। এর ফলে আমাদের যে বীমাকারী আদি বীমাকারী ঝুঁকি যেমন হ্রাস পায়, অন্যদিকে আদি বীমা গ্রহীতার বীমা দাবির যে প্রাপ্তি সেটার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। তাহলে এটাও কিন্তু ছিল পূর্ণ বীমার একটি সংজ্ঞা। তো তোমরা একটু দেখো পূর্ণ বীমাটা কি। বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ পুনরায় চুক্তির মাধ্যমে, তার মানে আরেকটা চুক্তির মাধ্যমে যে বিমাটি গঠন করা হয় আরেকটা চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির ওপর ন্যস্ত করা হয়, তখন তাকে পূর্ণ বীমা বলে। তাই এটা ছিল আমাদের পূর্ণ বীমা। এখন আমরা শিখব দ্বৈত বীমাটা কি। তো আমি মুছে ফেলছি। এই টপিকসগুলো কিন্তু তোমাদের ছোট ছোট করে যে বিভিন্ন ধরনের সৃজনশীলগুলো আসে সেই সৃজনশীলগুলোর আলোকে কিন্তু আসতে পারে। আমি এরকম সৃজনশীল ইনশাআল্লাহ সলভ করব। তো যেই সৃজনশীলগুলো থেকে তোমাদের চিহ্নিত করতে হতে পারে যে এটা কোন বীমা, দ্বৈত বীমা, পূর্ণ বীমা, নাকি সেটা যে আমরা মাত্রই শেষ করলাম যেটা সাময়িক বীমা, নাকি মাত্র যেটা শেষ করলাম সমপূর্ণ মূল্য। তো এই ধরনের বীমাপত্র কিন্তু আমাদের কি করতে হবে, সেই জীবন বীমার এই গোষ্ঠী বীমা, তো এই ধরনের বীমাপত্রগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হলে ভালো করে সংজ্ঞাটা জানতে হবে যে এটা কি। গোষ্ঠী বীমাটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে একত্রে একটা বীমাপত্রের আওতায় আনা হয়। আর পূর্ণ বীমাটা হচ্ছে যখন বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ অন্য আরেকটি বীমা কোম্পানির সাথে নতুন পুনরায় চুক্তির মাধ্যমে অন্য বীমা কোম্পানিকে তার ঝুঁকির অংশ বিশেষ কি করে, অর্পণ করে, সেটাকে বলা হয় পূর্ণ বীমা। আর এখন শিখব দ্বৈত বীমা। দ্বৈত বীমাটা কি, যখন কোনো একক বিষয়বস্তু, যখন একটি বিষয়বস্তু আমরা জানি যে দ্বৈত বীমাটা কিন্তু আরেকটি বিষয় ক্লিয়ার করে নিই, দ্বৈত বীমার ক্ষেত্রে দুইটা কিন্তু পক্ষ চলে আসে। তার মানে এখানে সম্পত্তিটা একটাই থাকে কিন্তু বীমা কোম্পানি থাকে অত্যাধিক। এটা কিন্তু আবার তোমরা পূর্ণ বীমার মতো কনফিউজড করে ফেলবা না। পূর্ণ বীমাটা হচ্ছে বীমা কোম্পানি তার ঝুঁকির অংশ বিশেষ অন্য আরেকটি বীমা কোম্পানির সাথে পুনরায় চুক্তির মাধ্যমে ন্যস্ত করে, কি ঝুঁকিটা আরেকটি বীমা কোম্পানির উপর ন্যস্ত করে, এটাকে বলা হয় পূর্ণ বীমা। আর দ্বৈত বীমাটা কি, একক একটি বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানি, মানে একটা বিষয়বস্তু থাকবে এবং ওই একটা বিষয়বস্তুর সম্পদ যেটাকে আমরা বলি সেই সম্পদটার পরিমাণটা, যে সম্পদের প্রাথমিক মূল্য যেটা, সেটা কিন্তু অনেক বেশি, মানে সম্পদের প্রাথমিক মূল্যটা বেশি হওয়ার কারণে এই দ্বৈত বীমাটার সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে সম্পদ চলে আসছে, তার মানে এটা কিন্তু জীবন বীমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই টপিকসটা আমাদের আছে। তার মানে দ্বৈত বীমা কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি না যে এটা জীবন বীমার কোনো সুযোগ আছে, এখানে জীবন বীমার কোনো সুযোগ এখানে নেই। দ্বৈত বীমাটা কি, সংজ্ঞাটাকে দেখো, যে কোনো একক বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হলে সেই বীমাটিকে দ্বৈত বীমা বলা হয়। কোনো একক বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হলে তাকে দ্বৈত বীমা বলে। এক্ষেত্রে বিষয়টি কি দেখো, কোনো একক বিষয়বস্তু, তার মানে বিষয়বস্তু বা সম্পত্তিটা হবে একটা, আর বীমাকারী প্রতিষ্ঠান যেটার সাথে আমরা বীমা চুক্তিটা সম্পাদন করে থাকি সে বীমা চুক্তিটার ক্ষেত্রে বীমা কোম্পানি হবে একাধিক। তার মানে সেখানে বিষয়বস্তু একটাই থাকবে আর সম্পত্তিটা একটাই থাকবে আর বীমা কোম্পানি থাকবে দুই বা ততোধিক। তার মানে কি, যখন এরকম বীমা করা হয় তখন সম্পদের একক বীমা কোম্পানির নিকট বীমা করা ক্ষেত্র বিশেষ ঝুঁকিপূর্ণ মনে হয়। এই বীমাটা করার উদ্দেশ্যটাই হচ্ছে বীমা কোম্পানি তার ঝুঁকিটা হ্রাস করার জন্য। তার মানে বীমা কোম্পানি ভাবছে যে তার ঝুঁকির অংশবিশেষ সে
এরকম কখন মূল্যবান সম্পদ, যে এই সম্পদটি যদি ক্ষতিপূরণ প্রদান করতে যায় তাহলে তার অনেক বড় একটি কি করতে হবে, ঝুঁকির সম্মুখীন হতে পারে, ঝুঁকির সম্মুখীন হতে পারে। সেজন্য সেটা হ্রাস করার জন্য সেই বিমা পন্থাটা বেছে নেয়। কি করে, সে একটা বিষয়বস্তুর একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করে থাকে। এটা কিন্তু বিমা গ্রহীতাই করে। বিমা গ্রহীতা কেন করে? কারণ সে দেখে যে তার সম্পত্তির মূল্যটা যদি একটা বিমা কোম্পানির উপর ন্যস্ত করা হয় তাহলে কিন্তু সে যদি ক্ষতিগ্রস্ত হয়, সম্পত্তিটার যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা একটা বিমা কোম্পানি দিতে একটু তার সমস্যা হতে পারে। আর এর ক্ষেত্রে তার যে ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে তার সম্ভাবনাটা কমে যেতে পারে। এজন্যই সে কি করে, সে একাধিক বিমা কোম্পানির শরণাপন্ন হয়। তার মানে একাধিক বিমা কোম্পানি কাছে তার সম্পত্তিটা সে বিমা করে। তার মানে কি, ক্ষতির যে ক্ষতিপূরণটা সেটা হ্রাস করা, ঝুঁকিটা একটু হ্রাস করার জন্য। এ ধরনের বিমার ক্ষেত্রে একক বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানি থাকবে। বিমাকৃত অঙ্ক না পাওয়ার ঝুঁকি, তার মানে যদি বিমাকৃত যে টাকাটা, সে বিমার মূল্যটা না পাওয়ার ঝুঁকি এড়ানোর জন্যই এই বিমাটি করা হয়। তার মানে সে যাতে সুনিশ্চিত হয়ে যায়, বিমা গ্রহীতা যাতে সুনিশ্চিত হয় যে তার ঝুঁকি হলে ক্ষতিপূরণটা নিশ্চিত সে পাবে। এই ধরনের ঝুঁকি এড়ানোর জন্যই এই দ্বৈত বিমাটা সৃষ্টি হয়। পাশাপাশি এই ধরনের বিমার ক্ষেত্রে আনুপাতিক সাহায্যের মাধ্যমেও কিন্তু ক্ষতিপূরণ করা হয়ে থাকে। প্লাস সাধারণ বিপুল পরিমাণ অঙ্কের সম্পত্তির ক্ষেত্রে, সাধারণত এটার সম্পত্তির মূল্যটা অনেক বিপুল পরিমাণের জন্যই এই বিমাটি বা এই ধরনের বিমার আশ্রয় নেওয়া হয়। সাধারণত আমরা জানি যে বৃহদান্ত বড় বড় যে শিল্প কারখানাগুলো রয়েছে, বিমান রয়েছে, জাহাজ রয়েছে ইত্যাদি ক্ষেত্রে সাধারণত এই দ্বৈত বিমাটা কি করা হয়ে থাকে, আশ্রয় নেওয়া হয়ে থাকে। একটি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, উদাহরণ হিসেবে আমি বলতে পারি, একটি জাহাজের মূল্য 100 কোটি টাকা। একটি জাহাজ 100 কোটি টাকার মূল্যের একটা জাহাজ একক বিমা কোম্পানির নিকট যদি বিমা করা হয়, একটা জাহাজের যদি মূল্য হয় 100 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকা মূল্যের একটা জাহাজ যদি একটা বিমা কোম্পানির নিকট আমি বিমা করি, যে জাহাজ কোম্পানি যদি একটা বিমা কোম্পানির নিকট বিমা করে, দেখো একটা বিমা কোম্পানির কাছে যদি 100 কোটি টাকা মূল্যের জাহাজটি বিমা করে, আর সেই বিমা কোম্পানি যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু সে 100 কোটি টাকার যে ক্ষতিপূরণ সেটা দিতে তার একটু সমস্যা হবে। এই সমস্যাটা হতে পারে তার দেউলিয়া হয়ে যেতে পারে। এজন্য বিমা গ্রহীতা কি করলো, তার এই সম্পত্তিটার ক্ষতিপূরণটাকে সে ভাগ করে দিল। তার মানে সে এই সম্পত্তিটা একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করলো। ধরো সে 3টি বিমা কোম্পানিকে বাছাই করে নিল এবং ভাগ ভাগ করে সে তার ক্ষতির অংশবিশেষ ক্ষতিপূরণ হিসেবে পেল। তার মানে এক্ষেত্রে কি হলো, যে দ্বৈত বিমা কোম্পানিটার মানে কি, যে বিষয়বস্তু একটাই থাকবে, একাধিক বিমা কোম্পানি এখানে চলে আসবে। এটাকেই বলা হয় দ্বৈত বিমা। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বৈত বিমাটা কি। এক্ষেত্রে কি হয়, ওই জাহাজের সম্পূর্ণ ক্ষতিতে বিমা কোম্পানি দিওয়ালিয়া হওয়ার সম্ভাবনা থাকলেও যদি একাধিক বিমা কোম্পানি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিমা কোম্পানির নিকট তা বিমা না করে একাধিক বিমা কোম্পানির নিকট ভাগ ভাগ করে বিমা করা গেলে তার যে ক্ষতিপূরণটা সেটা প্রাপ্তিটা সুনিশ্চিত হয়ে যায়। এটাই হচ্ছে দ্বৈত বিমার সংজ্ঞা, যে যখন কোনো একক বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হয় তাকে বলা হয় দ্বৈত বিমা। এবার যেটা জানবো সেটা হচ্ছে মৃত্যুহার পুঁজি। মৃত্যুহার পুঁজিটা হচ্ছে যখন কোনো ব্যক্তি তার হাজারি মৃত্যুহার, যেহেতু আমরা জীবন বীমা আলোচনা করছি, জীবন বীমার ক্ষেত্রে কিন্তু মৃত্যুহার পুঁজিটা আসে। আর মৃত্যুহার পুঁজিটা হচ্ছে, মৃত্যুহার পুঁজি হলো অতীত মৃত্যুহারের আলোকে, মানে অতীত মৃত্যুহারের ভিত্তিতে ভবিষ্যতে মৃত্যুহারকে লিপিবদ্ধ করা। তার মানে এক্ষেত্রে কি হয়, ভবিষ্যতের প্রয়োজনে এমনভাবে উপস্থাপন করা এবং এই ভবিষ্যতের একটা ধারণা নেওয়া
যে এই বছরের বা এই বিমাকৃত ব্যক্তিদের প্রত্যেকের বয়স জানা হয়, যে এই বয়সের ব্যক্তিরা একটা নির্দিষ্ট এলাকার এই বয়সের ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করে এবং হাজার প্রতি তাদের মৃত্যুর সংখ্যা কত সেটা একটা পার্সেন্ট আকারে আমরা জানতে পারি। এটা কি মৃত্যুহার পঞ্জিকার মাধ্যমে, এটা একটি তালিকা বা পুঞ্জি যার মাধ্যমে প্রিমিয়াম বা মৃত্যু ঝুঁকি নির্ধারণ করা সহজ হয়। এটা মৃত্যুহারের যে হাজার প্রতি বছরে হাজার প্রতি যে মৃত্যুহার সংখ্যা, এটা হারটা কতটুকু হতে পারে। যেমন ধরো 1000-এ আমাদের প্রতি বছরে 30 বছরের ব্যক্তি একটা নির্দিষ্ট এলাকায় কত ব্যক্তি 30 বছরে কতজন ব্যক্তি মারা যায়, হাজার প্রতি তার রেটটা কত শতাংশ মারা যাচ্ছে সেটা জানা যায় এই মৃত্যুহার পুঞ্জির মাধ্যমে। তাতে কি হয়, তাতে একটা অনুমান করা যায় যে ভবিষ্যতে এই এলাকার ব্যক্তিদের কোনো একটা নির্দিষ্ট এলাকার ব্যক্তিদের মৃত্যুহার সম্পর্কে জেনে প্রিমিয়াম নির্ধারণ করাটা সহজ হয়ে যায়। তাতে কি হয়, প্রতিষ্ঠান তার সামনে পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী সে একটা বাস্তবায়ন করে সে সামনে এগিয়ে যেতে পারে। এটা কি, যে অতীত পরিসংখ্যানের আলোকে মৃত্যুহারের নির্দিষ্ট বয়স সীমার প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যু ব্যক্তির সংখ্যা সমন্বিত সারণীকেই বলা হয় মৃত্যুহার পুঞ্জি। সংখ্যাটা কি, মৃত্যুহার পুঞ্জি হলো এক ধরনের তথ্য তালিকা। এমন একটি তালিকা, এটা একটা তালিকা বা পুঞ্জি যেটা জানলাম, বা তথ্য তালিকা যা অতীত মৃত্যুহারের লিপিবদ্ধ করে ভবিষ্যতের প্রয়োজনে এমনভাবে উপস্থাপন করা হয় যার ফলে ভবিষ্যৎ তথ্যাদির ধারা কি হতে পারে, যার ফলে ভবিষ্যতের মৃত্যুহার সম্পর্কে কি করা যায়, ধারণা করার জন্য করা যায়। এটি একটি মৃত্যুহার পুঞ্জি হলো এমন এক ধরনের তালিকা, যেটা তথ্য তালিকা বলতে পারি, যা অতীত মৃত্যুহারকে লিপিবদ্ধ করে ভবিষ্যতের প্রয়োজনে এমনভাবে উপস্থাপন করা যার ফলে ভবিষ্যৎ মৃত্যুহার সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা এই তথ্য তালিকা বা মৃত্যুহার পুঞ্জিকা থেকে ভবিষ্যতে কেমন মৃত্যুহার হবে সেই নির্দিষ্ট একটা মৃত্যুহার সম্পর্কে ধারণা পেতে পারি, যেই ধারণা থেকে একটা বীমা কোম্পানি এই সুবিধা পায় যে তার মৃত্যুহার কেমন হবে এবং ওই মৃত্যুহারের উপর ভিত্তি করে প্রিমিয়াম নির্ধারণটা সহজ হয়ে যায়। তার মানে এখানে এই পঞ্জিকার মাধ্যমে নির্দিষ্ট বয়সী লোকদের হাজার প্রতি মৃত্যুহার একটা তালিকা তৈরি করা, যার ফলে অতীত পর্যবেক্ষণ থেকে এটা একটি প্রস্তুতকৃত তালিকা যার মাধ্যমে মৃত্যু ঝুঁকি ও প্রিমিয়াম নির্ধারণটা সহজ হয়। এটার মাধ্যমে কিন্তু আমরা প্রিমিয়াম নির্ধারণটা করতে পারি। যেমন আমি একটি সূত্র দেখাচ্ছি, দেখো মৃত্যুহারটা বের করার সূত্র হচ্ছে বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা, বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা
আর ভাগ দিচ্ছি বছরের শুরুতে কতজন মানুষ জীবিত আছে, জীবিত ব্যক্তির সংখ্যা। আর আমরা এটা কিসের সাথে, হাজার প্রতি, তাই এটাকে 1000 দিয়ে গুণ দিচ্ছি। সূত্রটা একটু দেখেন, আমি লিখেছি যে বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা আর হচ্ছে বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা। উদাহরণ দিচ্ছি, দেখো প্রত্যেক মৃত্যুহারটা বের করব কিভাবে, হাজার প্রতি। আমি সাপোজ দিলাম বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা হচ্ছে, উদাহরণস্বরূপ আমি উদাহরণ দিচ্ছি যে বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা হচ্ছে 200, আর বছরের শুরুতে একটা এলাকায়, নির্দিষ্ট একটা এলাকায় জীবিত ব্যক্তির সংখ্যা হচ্ছে 10,000। আর আমরা এটা হাজার প্রতি করব, তাহলে এটার রেটটা কত বের হবে দেখো, 2%। তাহলে এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে মৃত্যুহার হচ্ছে হাজার প্রতি, এই যে 1000কে যখন গুণ দিব তখন হাজার প্রতি মৃত্যুহার সংখ্যা হচ্ছে 2%। তার মানে ওই নির্দিষ্ট এলাকায় যদি 200 জন মানুষ যদি প্রতি বছরে মারা যায়, তাহলে সেটা হাজারে মারা যাবে 2%। এটা হচ্ছে জীবিত ব্যক্তি হচ্ছে 10,000 প্রতি বছরের শুরুতে একটা নির্দিষ্ট সময়ে তার 10,000 মানুষ হচ্ছে জীবিত, আর তার মৃত্যুহার হচ্ছে ওই নির্দিষ্ট এলাকায় হচ্ছে 200। তাহলে হাজার প্রতি কত, হাজার প্রতি 2% মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। এটা হচ্ছে মৃত্যুহারের একটি তালিকা। এই তালিকার মাধ্যমে কিন্তু বা এই রেটটার মাধ্যমে, এই হারের মাধ্যমে কিন্তু বীমা কোম্পানি তার প্রিমিয়ামটা নির্ধারণ করতে পারে যে মৃত্যু ঝুঁকি যত বেশি প্রিমিয়ামের হার তত বেশি, মৃত্যু ঝুঁকি যত কম প্রিমিয়ামের হার তত কম। তাহলে এভাবে কিন্তু বীমা কোম্পানি কি করে, পুঞ্জিকা তৈরি করে। এটা একটি পুঞ্জিকা বা সারণী, যা তালিকা, তথ্য তালিকা, যেমনটি তোমরা দেখছো সংজ্ঞাটা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই টপিকসগুলো তোমরা রিভিশন আকারে লাগবে এবং প্রত্যেকটি টপিকস থেকে একটা করে সৃজনশীল থাকতে পারে। তো আশা করি এই ধরনের সৃজনশীলগুলো সলভ করবে। তো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।